এসএসসি 26-এ যে সকল শিক্ষার্থী ক্লাস 10-এ যারা এখন পড়ছো তাদের জন্য আজকে যে ক্লাসটি হচ্ছে মূলত এটি খুবই গুরুত্বপূর্ণ একটি পড়া, বাট আমাদের এবছরের ক্লাস 10-এর যে এসএসসি সিলেবাস সেইখান থেকে এটা বাদ দেওয়া হয়েছে। তাই এসএসসি 26-এর যে সকল শিক্ষার্থী আজকের ক্লাসটি দেখবে তারা তাদের জন্য বোর্ড পরীক্ষার জন্য এটা অতটা গুরুত্বপূর্ণ না, কারণ সিলেবাসে নাই। তারপর দুই একটা ভুলক্রমে এমসিকিউ চলে আসতে পারে। আর যারা কিনা যদি অন্য কোনো ব্যাচের শিক্ষার্থী এই ক্লাসটি ভিডিও রেকর্ড পরে দেখো তাহলে এসএসসি 26 বাদে তাহলে তাদের জন্য এটা প্রযোজ্য হবে, বা এই পড়াগুলো প্রত্যেকটাই তোমার পরীক্ষা আসবে ইনশাল্লাহ। ওকে, আমরা শুরু করছি। প্রথমত, যেহেতু আমরা একটু জৈব রসায়নের প্রায় যতগুলো এরিয়া এসএসসি লেভেলে আলোচনা করা দরকার বা সম্ভব আমরা সর্বোচ্চ আলোচনার পক্ষে সবাই আছি, যার কারণে আমরা এখন তোমাদেরকে জৈব যৌগের বিক্রিয়ার প্রকারভেদটা আমরা তোমাদেরকে পড়াবো। যে জৈব যৌগের বিক্রিয়ার প্রকারভেদ নিয়ে কিন্তু আমাদের 9-10 বোর্ড বইয়ে কোনো আলোচনা নেই, কিন্তু 9-10 বোর্ড বইয়ে দুই একটা বিক্রিয়া পলিমারে পাওয়া যায় যেখানে বিক্রিয়ার বৈশিষ্ট্য অনুযায়ী বিক্রিয়াকে উত্তর করতে হয়, অর্থাৎ সেটা জৈব যৌগের কোন ধরনের বিক্রিয়া সেটা তোমাকে এক্সপ্লেইন করতে হয়। তো যাই হোক, এটা আমরা উচ্চতর ক্লাসের বই থেকে একটু ধারণা দেওয়ার চেষ্টা করছি। কৌশলগত দিক, বিক্রিয়ার ধারা, উৎপন্ন বস্তুর প্রকৃতি অর্থাৎ বৈশিষ্ট্য অনুযায়ী এবং বিক্রিয়া কিভাবে ঘটতেছে তার মেকানিজম অনুযায়ী জৈব যৌগের বিক্রিয়া 4 প্রকার। তার মধ্যে একটা হচ্ছে সংযোজন বা জুত, যেটা আমরা অলরেডি জানি, প্রতিস্থাপন, অপসারণ, আর একটা হচ্ছে পুনর্বিন্যাসকরণ বা সমন্বয়করণ। তোমার মনের মধ্যে একটা কোশ্চেন থাকতে পারে যে এই 4 ধরনের বিক্রিয়া ছাড়া তো আমি আরো অনেক বিক্রিয়ার নাম শুনেছি, তাহলে এই 4টাই কেন দেয়া আছে বা 4টাই কেন আলোচনা করা হচ্ছে, বাকিগুলো নয় কেন? দেখো, অনেক ধরনের বিক্রিয়া থাকতে পারে, বাট সব বিক্রিয়া কিন্তু জৈব যৌগের বৈশিষ্ট্যপূর্ণ বিক্রিয়া না। তাহলে বলো দেখি সবাই একটু কষ্ট করে, জৈব যৌগের বিক্রিয়া কয় ধরনের পড়ছি আমরা, কয় ধরনের জানি? 4 ধরনের বিক্রিয়া। কি কি? একটা হচ্ছে সংযোজন বা জুত বিক্রিয়া, প্রতিস্থাপন বিক্রিয়া, অপসারণ বিক্রিয়া, পুনর্বিন্যাস বা সমন্বয়করণ বিক্রিয়া। তোমাদেরকে আমি কিছু টেকনিক বা ট্রিক শেখাচ্ছি যার মাধ্যমে তোমরা এই বিক্রিয়াগুলো সহজেই বুঝতে পারবা। দেখো, অনেকের কাছে মনে হয় যে অ্যালকেন মনে হয় সংযোজন বিক্রিয়া দিবে। দেখো, সংযোজন মানে আমি কারোর সাথে কিছু যুক্ত করব, কিন্তু সেখান থেকে কেউ যেতে পারবে না যুক্ত হওয়ার জন্য। ধরো আমরা আজকে ক্লাসে যতজন মানুষ ক্লাস করছি, ধরা যাক আমরা 50 জন বা 60 জন বা 70 জন মানুষ ক্লাস করতেছি, ঠিক আছে? ধরা যাক এই 70 জন মানুষের সাথে আরেকজন মানুষ আমাদের যুক্ত হলো, তাহলে এবার এই যে একজন মানুষ অতিরিক্ত যুক্ত হলো এটাকে আমরা বলতে পারি সংযোজন। কিন্তু যদি এমন হয় যে এই 70 জনের সাথে একজন মানুষ যুক্ত হওয়ার জন্য কেউ একজন এই 70 জন থেকে চলে গেল, তাহলে কি তোমরা মনে করো এটা সংযোজন হবে? বলো তো। নিশ্চয়ই এটা সংযোজন হবে না, এটা তখন কি হয়ে যাবে বলো? প্রতিস্থাপন হয়ে যাবে। ওকে, তাহলে সংযোজন মানে কেউ যুক্ত হবে কিন্তু যুক্ত হওয়ার জন্য কেউ চলে যেতে পারবে না। তো এই জন্য আমরা অ্যালকেনের যতগুলা যোজনী বা হাত দেখবো, দেখো একটা অ্যালকেন যৌগে যতগুলা কার্বনের যোজনী বা হাত আছে সবগুলো কিন্তু পূর্ণ আছে। আমি এর মধ্যে যখন কোনো কিছু যোগ করব তখন এইখানের সাথে যদি এই ক্লোরিন যুক্ত হতে চাই, এই কার্বনগুলোর সাথে যদি ক্লোরিন যুক্ত হতে চাই, তাহলে এখান থেকে কিন্তু কার্বনের সাথে যুক্ত থাকা হাইড্রোজেনকে চলে যেতে হবে, কারণ অ্যালকেনে কখনো কোনো হাত ফাঁকা থাকে না। নট অনলি অ্যালকেন, কোনো যৌগেই, পূর্ণাঙ্গ কোনো যৌগে কখনো হাত ফাঁকা থাকে না। তাহলে আমি যদি এই অ্যালকেন নামক কোনো কিছুর সাথে কোনো কিছু যুক্ত করতে চাই তাহলে এখান থেকে হাইড্রোজেন চলে যেতে হবে। কিন্তু কেউ যদি কারোর সাথে যুক্ত হতে গেলে কাউকে চলে যেতে হয়, তাহলে এটা কি সংযোজন হবে? এটা প্রতিস্থাপন হয়ে যাবে। তাই মনে রাখতে হবে অ্যালকেন কখনো সংযোজন বিক্রিয়া দেয় না। তাহলে এখন সমাধানের উপায় কি? অ্যালকেন বাদে অন্যান্য গোত্রের যৌগগুলোর কি হাত ফাঁকা থাকে? না, মোটেও না, কখনো কোনো যৌগের হাত ফাঁকা থাকে না। তবে অ্যালকেন বাদে অন্যান্য যত যৌগ আছে সব যৌগের ক্ষেত্রে একটা উপায় আছে। কি উপায় আছে? ধরা যাক আমি একটা অ্যালকিন নিলাম যেখানে একটা পাই বন্ড আছে। এখন এর সাথে ধরা যাক আমি ক্লোরিন, ব্রোমিন বা হাইড্রোজেন, ধরো যে কোনো একটা কিছু যোগ করছি। তো এইখানকার যখন একটা পাই বন্ড ভেঙে যাবে, এখানকার যখন একটা পাই বন্ড ভেঙে যাবে, তখন এই দুইটা কার্বনের কার কার হাত খালি হবে বলো দেখি? এই দুইটা কার্বনের এটার হাত খালি হবে না? আচ্ছা, তাহলে এখন এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন যুক্ত হবে। দ্যাট মিনস আমরা খেয়াল করি এখানের একটা পাই বন্ড, অর্থাৎ ডাবল বন্ডের যে দ্বিতীয় বন্ড সেটাকে পাই বন্ড বলে, একটা পাই বন্ড ভেঙে এখানে দুইটা সিঙ্গেল বন্ড, দ্যাট মিন সিগমা বন্ড তৈরি হয়েছে, যার কারণে আমি এই যৌগটাকে এখন বলতে পারি CH3CH3। এখন তোমরা একটু আমাকে মাইক্রোফোন অন করে বা কমেন্ট করে জানাও তো, এইখানে এই অ্যালকিনের সাথে হাইড্রোজেন যুক্ত হওয়ার জন্য এই অ্যালকিনটা থেকে কি কোনো পরমাণু চলে যাওয়া লাগছে? তা কিন্তু লাগে নাই। বলো দেখি, বুঝতে পেরেছো কিনা এটা সবাই? কোশ্চেনটা হচ্ছে যে এইখানে যে অ্যালকিনটা রয়েছে, সে অ্যালকিন চলে যাওয়ার মানে অ্যালকিনের মধ্যে হাইড্রোজেন যোগ করার জন্য এখান থেকে কি কোনো পরমাণু চলে যাওয়া লাগছে? আচ্ছা, কোনো পরমাণু চলে যায় নাই। কোনো পরমাণু যেহেতু চলে যায় নাই, তাহলে এটা কি? এটা সংযোজন বিক্রিয়া। কিন্তু এখানে হাইড্রোজেন যুক্ত হওয়ার জন্য যদি কোনো পরমাণু চলে যেত, তাহলে এটা কি বিক্রিয়া হয়ে যেত?
প্রতিস্থাপন হয়ে যেত। তাহলে আমরা এখন বুঝবো সংযোজন বা জুত বিক্রিয়া। অন্যান্য দিন ক্লাস নিলে তোমরা খুব ইন্টারেক্টিভ থাকো। হ্যাঁ নিকেল, মানে আমি জাস্ট বোঝানোর জন্য বলছি, বিক্রিয়ার প্রভাবক অবশ্যই কি দিতে হবে, নিকেল দিতে হবে, তাপমাত্রা দিতে হবে 180 ডিগ্রি, 180 থেকে 200 ডিগ্রি। জাস্ট আমি এখন বিক্রিয়ার প্রকারভেদ বোঝানোর জন্য বলছিলাম। ওকে, দেখো অ্যালকিন মানে সংযোজন বিক্রিয়া বা জুত বিক্রিয়া বোঝার উপায় কি বলো, মানে চেনার উপায় কি? এই সংযোজন বিক্রিয়ার একটা বৈশিষ্ট্য হচ্ছে যে একটি পাই বন্ধন ভেঙে দুটি সিগমা বন্ধন হবে। একটি পাই বন্ধন ভেঙে দুটি সিগমা বন্ধন হবে। ওকে, ক্লিয়ার কিনা বলো দেখি। আচ্ছা, তাহলে সবাই হ্যাঁ, যে কোনো সংযোজন বিক্রিয়া এটা কি অ্যালকেনের হতে পারে? সংযোজন বিক্রিয়া কি অ্যালকেনের হতে পারে? হতে পারে না। তাহলে কার হতে পারে? অ্যালকিন বা অ্যালকাইনের হতে পারে। কেন অ্যালকেনের কেন সংযোজন বিক্রিয়া হতে পারে না বলো দেখি? অ্যালকেনে সিগমা বন্ড আছে। ওকে, ধন্যবাদ অনেক। আর অ্যালকিনে কি তাহলে সিগমা বন্ড নাই? একটা পাই বন্ড আছে, কারণ অ্যালকেনে কোনো পাই বন্ড ছিল না, সিগমা বন্ড আছে। এটা না বলে বলা উচিত যে অ্যালকেনে কোনো পাই বন্ড নাই, কিন্তু অ্যালকিন এবং অ্যালকাইনে পাই বন্ড আছে। পাই বন্ড ভেঙে যদি আমরা কাউকে যুক্ত করি, তাহলে কেউ যুক্ত হওয়ার জন্য কাউকে চলে যেতে হবে না। আর দ্যাটস ওয়াই এই বিক্রিয়াটা একটা সংযোজন বা জুত বিক্রিয়া হবে। তাহলে আমরা সবাই বুঝে গিয়েছি, চিনে ফেলেছি যে কোন বিক্রিয়াটা সংযোজন বা জুত বিক্রিয়া হবে। এবার আসবো আমরা অপসারণ বিক্রিয়ায়। হ্যাঁ, অপসারণ বিক্রিয়ার ক্ষেত্রে উল্টা ঘটনা ঘটবে। সংযোজন বা জুত বিক্রিয়ার ক্ষেত্রে যে ঘটনা ঘটে, অপসারণ বিক্রিয়ার ক্ষেত্রে ওই ঘটনা ঘটবে। অর্থাৎ আমি যদি ধরা যাক আমরা এই ক্লাসটাতে 70 জন মানুষ ক্লাস করছি, ধরা যাক আমাদের এই ব্যাচে 70 জন স্টুডেন্ট ক্লাস করছে, তো আমি কোনো এক স্টুডেন্টকে যদি এই ব্যাচ থেকে বের করে দেই, কিন্তু বের করলে আমি তার পরিবর্তে কাউকে নিতে পারবো না। কেন নিতে পারবো না? কারণ নিলে তো উল্টা কি হয়ে যাবে বলো, কি হবে? প্রতিস্থাপন হয়ে যাবে। অপসারণ হবে যদি আমি কাউকে সরিয়ে দিয়ে ওই জায়গাটা খালি রাখি, মানে ওইখানে তার পরিবর্তে কেউ না আসে, রাইট? আচ্ছা, এখন ধরো এই অ্যালকোহল থেকে আমি কোনো কিছু সরিয়ে দিব, যেমন আমরা পড়েছি নিরোধন বিক্রিয়া, যেখানে অ্যালকোহল থেকে পানি সরিয়ে দেওয়া হয়। তো পানি যে সরিয়ে দিব, তাহলে কার্বনের যে হাতগুলো খালি হবে, ওই খালি হাতগুলো কি হবে? ওই খালি হাতগুলোতে যদি অন্য কোনো পরমাণু যুক্ত হয়ে যায়, তাহলে এটা তো অপসারণ হবে না। তাহলে যেহেতু ওই খালি হাতগুলোতে কোনো পরমাণু যুক্ত হওয়া যাবে না, তাই খালি হাত পূর্ণ হবে বন্ড দিয়া। অর্থাৎ আমরা যদি তোমাকে আরো ডিটেল বোঝানোর চেষ্টা করি, দেখো এই বিক্রিয়াতে আমরা গাঢ় সালফিউরিক অ্যাসিড পড়েছি, এখানে টেম্পারেচার হচ্ছে ধরো 170 ডিগ্রি, তাহলে উৎপন্ন হচ্ছে অ্যালকিন। অর্থাৎ এই বিক্রিয়ায় তুমি যদি খেয়াল করো, অ্যালকোহল থেকে কিন্তু OH এবং H অপসারিত হয়ে গেছে, এবং এই অ্যালকোহলের মধ্যে কোনো পাই বন্ড ছিল না, বাট উৎপন্ন অ্যালকিনে কিন্তু কি হয়েছে? পাই বন্ড তৈরি হয়েছে। তাহলে আমি এখান থেকে OH, এই কার্বন থেকে OH এবং এই কার্বন থেকে H সরিয়েছি, কিন্তু কোনো হাত খালি নেই। অর্থাৎ হাত তো খালি রাখা যাবে না, কারণ কোনো যৌগের কখনো হাত খালি থাকে না। তাহলে বলো দেখি, জুত বিক্রিয়ার ক্ষেত্রে বৈশিষ্ট্য ছিল একটি পাই ভেঙে দুটি সিগমা তৈরি হবে। তাহলে অপসারণ বিক্রিয়ার ক্ষেত্রে বৈশিষ্ট্যটা কি? দুটি সিগমা বন্ধন মিলে একটি পাই বন্ধন তৈরি হবে। ওকে, বুঝতে পারছো? দুটি সিগমা বন্ধন মিলে একটি পাই বন্ধন তৈরি হবে। আমরা কি অপসারণ বিক্রিয়া বুঝতে পেরেছি সবাই? এবার আমরা চলে যাব প্রতিস্থাপন বিক্রিয়া। তোমরা এমনিই বুঝো, প্রতিস্থাপন বিক্রিয়া নিয়ে তোমাদেরকে এত বোঝাতে হবে না, তোমরা এমনিই বুঝো। এই দেখো, ধরো এইটা একটা অ্যালকাইল হ্যালাইড যার নাম ইথাইল ক্লোরাইড, তার মধ্যে আমরা NaOH যোগ করলাম, NaOH এর জলীয় দ্রবণ যোগ করলাম। তাহলে কি হবে? তাহলে এই OH চলে যাবে এখানে, আর এখান থেকে চলে যাবে Cl। তাহলে কি ঘটনা দাঁড়াচ্ছে? CH3 বন্ড CH2OH যোগ কি হবে? NaCl। কি বুঝতে পারছি আমরা? এই দেখো, অ্যালকাইল হ্যালাইড থেকে ক্লোরিন সরিয়ে দিয়েছি, আর ওই জায়গাটা দখল করেছে কে বলো দেখি তোমরা? হাইড্রোক্সাইড দখল করেছে। তাহলে এই অ্যালকাইল হ্যালাইডের ক্লোরিন সরে গিয়ে যখন হাইড্রোক্সাইড ওই জায়গাটা দখল করেছে, তখন নির্দ্বিধায় আমরা বলতে পারি এই বিক্রিয়াটি একটি প্রতিস্থাপন বিক্রিয়া। ওকে, এবার আসবো সমানুকরণ বিক্রিয়া। সমানুকরণ বিক্রিয়া নিয়ে আমাদের আসলে তেমন কোনো কথা নেই। সমানুকরণের অপর নাম পুনর্বিন্যাসকরণ। এখানে বিক্রিয়ক এবং উৎপাদ, এইটা তোমরা চ্যাপ্টার 7-এও পড়েছো। এই দেখো, এটার নাম হচ্ছে অ্যামোনিয়াম সায়ানেট, তোমরা পড়েছো না? আচ্ছা, অ্যামোনিয়াম সায়ানেটকে যখন আমরা তাপ দিব,
তখন এখানে উৎপন্ন হবে H2N CO বন্ড NH2, যার নাম হচ্ছে ইউরিয়া। ইউরিয়া দেখো এইখানে বিক্রিয়ক ও উৎপাদ পরস্পরের সমাণু, অর্থাৎ বিক্রিয়কের আণবিক সংকেত এবং উৎপাদের আণবিক সংকেত সেম হবে। বিক্রিয়ক এবং উৎপাদ জাস্ট খালি পুনর্বিন্যাসিত হবে। আর এই ধরনের বিক্রিয়ার নাম হচ্ছে সমানুকরণ বিক্রিয়া বা পুনর্বিন্যাসকরণ বিক্রিয়া। অর্থাৎ সমানুকরণ বিক্রিয়ার বৈশিষ্ট্য হচ্ছে বিক্রিয়ক এবং উৎপাদের আণবিক সংকেত সেম হবে এবং তারা পরস্পরের কি হবে, সমান্য হবে, শুধু ভিন্ন হবে কি গাঠনিক সংকেত। তাহলে আমরা 4 ধরনের বিক্রিয়ার কথা জেনেছি। যাই হোক, আমরা এতক্ষণ যে পড়াটা পড়লাম এটা যদি কারো পরীক্ষায় নাম্বার পাওয়ার উদ্দেশ্যে পড়ার প্ল্যান থাকে তাহলে আলটিমেট এই পড়াটা তার দরকার নেই। শুধু এখানে আমাদের সংযোজন বা জুট বিক্রিয়াটা দরকার হবে, আর কোনো পড়াই আমাদের বোর্ড পরীক্ষার জন্য দরকার নেই। প্রথমত এসএসসি 26-এর জন্যও দরকার নেই, অন্য কোনো এসএসসি লেভেলে এই পড়াটা দরকার নেই। তবে জানলে তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার থাকে। আমরা তো সব প্রতিস্থাপন বিক্রিয়াগুলোও পড়ি, অপসারণ বিক্রিয়াগুলোও পড়ি, সংযোজনও পড়ি, আবার কি পুনর্বিন্যাসকরণও পড়ি। তাই আমরা যে বিক্রিয়াগুলো পড়ি সেগুলো আসলে কি টাইপের বিক্রিয়া এগুলো যদি আমাদের জানা থাকে আমাদের কনসেপ্টটা ফুললি ক্লিয়ার থাকবে। আর দ্যাটস ওয়াই আমরা এগুলো পড়িয়েছি। ওকে, এবার চলে আসবো আমরা পলিমারকরণ। ওকে, পলিমারকরণ বা পলিমারাইজেশন। কি বললাম? পলিমারকরণ বা পলিমারাইজেশন। আমি তোমাদেরকে কয়েকটা শব্দ বলবো, যেমন তোমরা এর আগে ইতিপূর্বে নাম শুনেছো আইসোমার। বলো তো আইসো শব্দের অর্থ কি? কে বলতে পারে? একই বা সমান, রাইট? আর এই মার শব্দের অর্থ কি? মার শব্দের অর্থ কি? অণু। তাহলে আইসোমার শব্দের অর্থ কি? সমাণু। তাহলে এখন বলবে আমাকে সবাই যে মনোমার, মনোমার মানে কি হওয়া উচিত বলো? এক অণু। ডাইমার মানে কি হওয়া উচিত? দ্বি অণু। ট্রাইমার মানে ত্রি অণু। তাহলে কে বলবে পলিমার মানে কি? অনেক অণু, অসংখ্য অণু। পলিমার শব্দের অর্থ অসংখ্য অণু। যে বিক্রিয়ায়, যে আমি একটা শর্টলি ব্রিফ করছি, যে বিক্রিয়ায় মনোমার থেকে পলিমার তৈরি হয় ওই বিক্রিয়ার নাম পলিমারকরণ। তবে এই কথা লিখলে পরীক্ষায় নাম্বার পাবা না, ঠিক আছে? বলো কি বললাম? তোমাদের বোঝার জন্য বললাম। বলো পলিমারকরণ বিক্রিয়ার সংজ্ঞা কি দিলাম? যে বিক্রিয়ায় মনোমার থেকে কি পাওয়া যায়? পলিমার। মানে অনেকগুলা ছোট ছোট অণুকে যে প্রক্রিয়া বা যে বিক্রিয়ার মাধ্যমে একটা বড় অণু তৈরি করবা ওটার নাম পলিমার, ওটার নাম পলিমার। চলো আমরা একটা উদাহরণ দেখি, আমরা ইনফরমাল একটা উদাহরণ দেখি, তারপর বোর্ড বই কি বলে, আমাদের লেকচার বুক কি বলে আমরা এগুলো দেখব। ধরো আমরা বাজারে পলিথিন ব্যাগের নাম শুনেছি বা আমাদের দৈনন্দিন ব্যবহার্য যে পদার্থগুলো রয়েছে তার মধ্যে অন্যতম পলিথিন, রাইট? আমরা পলিথিন ডেইলি লাইফে অনেক অনেক বেশি ইউজ করি। এই পলিথিন নিয়ে কথা বলি। এই পলিথিন কিভাবে আসছে জানো? এটা আসলে ইথিনকে পলিমারকরণ করে পলিথিন পাওয়া গেছে। অর্থাৎ পলিথিন থেকে তুমি পলি শব্দটা যদি বাদ দিয়ে দাও, পলিথিন থেকে পলি বাদ দিয়ে দাও, তাহলে কি থাকে বলো তো? ইথিন থাকে। তাহলে এই ইথিনের অনেকগুলা অণু পরস্পরের সাথে যুক্ত হয়ে পলিথিন তৈরি করছে। তো চলো আমরা দেখি যে ব্যাপারটা কি আসলে। ধরো এখানে আমরা 3 অণু, এই দেখো ইথিন। এই ইথিনকে আমরা পলিমারকরণ করছি, যখন পলিমারাইজেশন যখন করছি, পলিমারাইজেশন যখন করছি, হ্যাঁ। তো এই সময় ধরা যাক এখানে আমি 3টা অণু নিচ্ছি। এই 3টা অণু পরস্পরের সাথে যুক্ত হবে। কিভাবে যুক্ত হবে? দেখো এখানের একটা পাই বন্ড দেখতে পাচ্ছ, এটা ভেঙে যাবে। এই পাই বন্ড ভাঙলে এর আর এর একটা করে হাত খালি হবে। খুবই ভালো কথা। তাহলে এখন এটা একটা অণু, এরপর আবার CH2 বন্ড CH2, এটা আরেকটা অণু, এরপর আবার কি হবে বলো? এই দেখো CH2 বন্ড CH2 আবার। তাহলে আলটিমেট এটা দাঁড়াচ্ছে কি? CH2 বন্ড CH2, এই হাত খালি, এইখানে আমরা 3 দিয়ে দিলাম। কি দিয়ে দিলাম? 3। তো এখন অর্থাৎ কারণ আমি 3 বার একটা অণু না লিখে আমি একবার লিখে নিচে 3 দিলাম। তোমাদের নিশ্চয়ই মনে আছে ক্লাস 9 থেকে তোমরা একটা পড়া পড়ো চ্যাপ্টার 3-তে 2H এবং H2 এর মধ্যে পার্থক্য কি মনে আছে? বলো তো 2H কি আর H2 কি? 2H হচ্ছে হাইড্রোজেনের 2টা পরমাণু, আর H2 কি বলো? একটা অণু। তো এই যে H2 লিখতেছো, H2 এর মধ্যে যে 2টা হাইড্রোজেন আছে তাদের মধ্যে কোনো বন্ড আছে কিনা? বন্ড আছে। তাহলে এই যে 3টা ইথেন, অর্থাৎ ইথিনের সামনে 3 দেওয়া আর এইটা লেখার পর তার নিচে 3 দেওয়া, এই 2টা জিনিসের মধ্যে পার্থক্য কি? এখানে 3টা ইন্ডিভিজুয়াল ইথিন ছিল আর এখানে 3টা ইথিন মিলে একটা বড় অণু তৈরি করছে। বলো রাইট অর রং? দেখো এখানে, হ্যাঁ, এখানে ইথিনের সামনে 3 আছে
মানে তুমি কি বুঝলা, কয়টা ইথিন? এখানে ইথিনের নিচে 3 মানে কি? এখানে ইথিনের নিচে 3 মানে কি 3টা ইথিন, নাকি 3টা ইথিন মিলে একটা কিছু তৈরি হয়েছে সেটা বোঝাচ্ছে। তাহলে এটা আসলে একটা, যেটা 3টা ইথিন মিলে তৈরি হয়েছে। যেমন এটা একটা অণু, বাট তৈরি হয়েছে 2টা এইচ মিলে, আর এটা বোঝাচ্ছে 2টা এইচ পরমাণু, রাইট? আচ্ছা, আমরা নিশ্চয়ই বুঝে গেছি। আমরা এখানে 3 অণু ইথিন নিয়েছিলাম বলে আমাকে নিচে 3 দিতে হয়েছে। আমি যদি এখানে n সংখ্যক ইথিন নিতাম তাহলে আমাকে নিচে n দিতে হতো। অর্থাৎ আমরা এখন আর কথা না বাড়িয়ে পলিমারকরণে চলে যেতে চাই। দেখো বলছে কোন যৌগের বা একাধিক যৌগের সরল অণু উচ্চ তাপমাত্রা, উচ্চ চাপ ও প্রভাবকের উপস্থিতিতে এদের কোনো অংশের অপসারণ ব্যতীত বৃহৎ জৈবাণু উৎপন্ন করাকে বা এরূপ বিক্রিয়াকে কি বলে? পলিমারকরণ বলে। আমি আরো সহজ করে তোমাদেরকে লিখে দিচ্ছি। উচ্চ তাপমাত্রা, উচ্চ চাপ ও প্রভাবকের উপস্থিতিতে, কি বললাম? উচ্চ তাপমাত্রা, উচ্চ চাপ ও প্রভাবকের উপস্থিতিতে কোন পদার্থের অসংখ্য ক্ষুদ্র অণু পরস্পরের সাথে যুক্ত হওয়ার প্রক্রিয়াকে পলিমারকরণ বলে। আর পলিমারকরণ প্রক্রিয়ায় উৎপন্ন পদার্থকে বলে পলিমার। আর যে ক্ষুদ্র অণু থেকে পলিমার তৈরি হয় তার নাম হলো মনোমার। আমি আবার রিপিট করছি, উচ্চ তাপমাত্রা, উচ্চ চাপ, প্রভাবকের উপস্থিতিতে কোনো পদার্থের অসংখ্য ক্ষুদ্র অণু পরস্পরের সাথে যুক্ত হয়ে বৃহৎ আকার অণু তৈরির প্রক্রিয়াকে পলিমারকরণ বলে। এই যে যেমন দেখো, এটার নাম ইথিন আর উৎপন্ন পদার্থের নাম পলিথিন। যেটা উৎপন্ন হলো তার নাম পলিমার, আর যে ক্ষুদ্র অণুর অসংখ্য অণু মিলে এই পলিমারটা তৈরি হলো তার নাম কি বলতো? মনোমার। অর্থাৎ ইথিন মনোমার আর পলিথিন হচ্ছে পলিমার। এই ইথিন থেকে পলিথিন, মনোমার থেকে পলিমার তৈরির যে প্রক্রিয়া তার নাম পলিমারকরণ বা ইংরেজিতে পলিমারাইজেশন। এই কাজটা করতে আমরা 1000 এটিএম চাপ, 200 ডিগ্রি সেলসিয়াস তাপ আর অক্সিজেন দিয়েছি প্রভাবক। তাহলে উচ্চ তাপমাত্রা, উচ্চ চাপ, প্রভাবকের উপস্থিতিতে কোনো পদার্থের অসংখ্য ছোট অণু পরস্পরের সাথে যুক্ত হয়ে বৃহৎ আকার অণু তৈরির প্রক্রিয়াকে বলে পলিমারকরণ। আর এই প্রক্রিয়ায় উৎপন্ন পদার্থকে বলে পলিমার। আর যে ছোট অণু থেকে পলিমারটা তৈরি হচ্ছে তার নাম মনোমার। বলো, কথা কি ক্লিয়ার না ক্লিয়ার না? সবার কমেন্ট চাই। আর বিক্রিয়া, পলিমারকরণ বিক্রিয়ার মতো বিক্রিয়া দুনিয়াতে আর এর থেকে সহজ বিক্রিয়া নাই। জাস্ট ডাবল বন্ড আছে, এই ডাবল বন্ডের একটা বন্ড ভেঙে যাবে, আর একটা বন্ড ভেঙে যাওয়ার জন্য দুই দিকে 2টা হাত খালি হবে, আর ওই খালি হাতের নিচে এই যে থার্ড ব্র্যাকেট দিয়ে বসে যাবে। সবাই কি বুঝেছো? দেখো বিক্রিয়া, এই যে দেখো আমরা একটা ইথিন নিলাম, এই যে ইথিন CH2 ডাবল বন্ড CH2, এটা n সংখ্যক নিলাম, যার নাম হচ্ছে ইথিন, বা একে ইথিন না বলে ইথিলিনও বলে। হ্যাঁ, এর ইথিন না বলে ইথিলিনও বলা যেতে পারে, ইথিলিন তার প্রচলিত নাম। ওকে, আচ্ছা, আমি থার্ড ব্র্যাকেট দিয়েছি না দিয়ে ফার্স্ট ব্র্যাকেট দিয়েছি, কোনো অসুবিধা নাই। তুমি থার্ড ব্র্যাকেট দিতে পারো অথবা ফার্স্ট ব্র্যাকেটও দিতে পারো। এত এটিএম, 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, আর প্রভাবক হচ্ছে অক্সিজেন। জাস্ট এখানকার একটা বন্ড ভেঙে যাবে, একটা বন্ড ভাঙলে দুই দিকে 2টা হাত খালি হবে। এবার আমি ব্র্যাকেট দিয়ে দিব, ফার্স্ট ব্র্যাকেট অথবা থার্ড ব্র্যাকেট। বইয়ে যেটা আছে এটা দিলে তোমাদের স্কুলের টিচাররা তোমাদেরকে নাম্বার দিতে স্বাচ্ছন্দ্য বোধ করবে। এই পাইলাম পলিথিন। এই পলিথিন, এই তো পলিথিন হচ্ছে পলিমার প্রোডাক্ট, আর ইথিন বা ইথিলিন হচ্ছে মনোমার। এই হচ্ছে কথা। দেখা যাক, বুদ্ধি খাটায় বলো, এখানে যে পলিমার বিক্রিয়াটা হলো এটা কোন টাইপের বিক্রিয়া বলো তো? সংযোজন নাকি প্রতিস্থাপন নাকি অপসারণ? সংযোজন। কি দেখে বুঝলা এটা সংযোজন? এই তো চমৎকার। আমি এজন্যই এতক্ষণ ধরে বিক্রিয়ার প্রকারভেদ পড়াইছিলাম, কারণ আমি চাই তোমরা এটা শর্টকাটে মুখস্থ করো যাতে বুঝে পারো আর কি। ওকে, এই জন্য আমি তোমাদেরকে এটা এতক্ষণ পড়ালাম। এই দেখো, আমরা এতক্ষণে চলে আসছি পলিমারকরণ বিক্রিয়া অনুযায়ী পলিমারকরণ কত প্রকার বলো তো? একটা কি সংযোজন বা জুত, আরটা কি বললাম? ঘনীভবন। ঘনীভবন পলিমারের কোনো বৈশিষ্ট্যপূর্ণ বিক্রিয়া না। ঘনীভবন মানে একাধিক কিছু পরস্পরের সাথে যুক্ত হয়ে যাওয়া, ঘনীভূত হয়ে যাওয়া। আমরা বলি না কনডেন্স মিল্ক, তার মানে কি? এটা হচ্ছে ঘনীভূত মিল্ক, রাইট? ঠিক তেমনই ঘনীভবন মানে একাধিক কিছু ঘনীভূত হয়ে যাওয়া, একত্রিত হয়ে যাওয়া, বিষয়টা এরকম। আমরা যত সংযোজন পলিমারকরণ প্রক্রিয়া পড়ব সব ক্ষেত্রে একটাই নিয়ম, একটা পাই বন্ড ভেঙে
দুটা সিগমা বন্ড উৎপন্ন হবে, আর কিছুই নাই। এটা খুবই ইজি একটা পড়া, খেয়াল করো, যেহেতু বুঝে গেছো এখন 5 মিনিটেই পড়াটা শেষ হয়ে যাবে। দেখো সংযোজন পলিমারকরণ কাকে বলে? যে প্রক্রিয়ায় মনোমার একক সমূহ বা অণুসমূহ কোন রকম ক্ষুদ্র অণুর অপসারণ ব্যতীত একত্রে যুক্ত হয়ে পলিমার তৈরি করে। এখানে এত ডিটেল সংজ্ঞা দেয় নাই, আর আমি তোমাদেরকে তো ট্রিক শিখাই দিছি যে একটি পাই বন্ড ভেঙে যে বিক্রিয়ায় দুটি সিগমা বন্ড উৎপন্ন হবে ওই বিক্রিয়াটার নামই হচ্ছে সংযোজন বা জুট পলিমার, জুট বিক্রিয়া আর কি। আর সেটা পলিমার হলো তো পলিমারকরণ হবে। ওকে, দেখো এই যে আমরা অলরেডি পড়ে ফেলেছি ইথিন থেকে পলিথিন। খেয়াল করতেছো, চাপ 1000 atm, তাপমাত্রা 200 ডিগ্রি, প্রভাবক অক্সিজেন, ছিল ইথিন বা ইথিলিন, তৈরি হলো পলিথিন বা পলিইথিলিন। এই যে সামনে একটা এন দিবা, ওইখানে লাস্টে একটা এন দিবা, হয়ে গেল। আমরা এগিয়ে যাই পলিথিন থেকে। আমরা কি এটা পারবো কিনা খাতায় উঠায় নিবা তোমরা। এরপর চলে যাব আমরা, এই দেখো পলিথিনের উদাহরণ। এখন আমি তোমাদের উদাহরণ দিয়েছি বা দেখাচ্ছি বোঝানোর জন্য, বাট তোমাদের বোর্ড বইয়ে যে উদাহরণগুলো ব্যবহার করা হয়েছে পলিথিন নিয়ে বা পলিমারের যে উদাহরণগুলো ব্যবহার করা হয়েছে সেগুলোই কিন্তু পরীক্ষায় আসবে। মানে তুমি বাস্তবে পলিথিনের ব্যবহার যাই দেখো না কেন, পরীক্ষায় নাম্বার পাওয়ার জন্য কোন উদাহরণগুলো দরকার বলো তো? বোর্ড বইয়ে যে আন্ডারলাইনে উদাহরণগুলো আছে এগুলো। ওকে, এবার আসো প্রোপিন থেকে পলিপ্রোপিন। চলো আমরা একটু দেখে নেই প্রোপিন থেকে যে পলিপ্রোপিনের কথা বলছি তার ব্যবহার কি। প্রোপিন ইতিমধ্যে অলরেডি বুঝে গেছো যে প্রোপিন থেকে পলিপ্রোপিন, তাহলে পলিপ্রোপিনের পলি শব্দ বাদ দিলেই প্রোপিন হয়। তাহলে পলিপ্রোপিনের মনোমার হচ্ছে প্রোপিন, আর প্রোপিনের পলিমার হচ্ছে কি বলতো? পলিপ্রোপিন। বাস্তবে আমরা এই পলিপ্রোপিন কোন কাজে ব্যবহার করি? প্লাস্টিকের দড়ি, প্লাস্টিকের বোতল, এই যে আমরা পানির বোতল, সফট ড্রিঙ্কসের বোতল, এই বোতলগুলা তৈরি হয় কি? এরকম আরো নানান উদাহরণ আছে, বোর্ড বইয়ে উদাহরণগুলো দেয়া আছে। প্লাস্টিকের দড়ি, প্লাস্টিকের বোতল, এরকম প্লাস্টিকের দড়ি বোতল জাতীয় আর যত ধরনের প্রোডাক্ট আছে সবগুলোর ক্ষেত্রে পলিপ্রোপিন ব্যবহার করা হয়। ওকে, ইন্ডাস্ট্রিতে এই প্রোডাক্টগুলো তৈরি করার সময়। চলো আমরা অলরেডি বুঝে গেলাম যে আমরা এখন পলিপ্রোপিনে কিভাবে বিক্রিয়াটা লিখবো সেটা দেখবো এখন। তো পলিপ্রোপিনের জন্য মনোমার হচ্ছে প্রোপিন, মনোমার হচ্ছে প্রোপিন। এই প্রোপিন নিয়ে আমার একটু কথা আছে। এই প্রোপিন নিয়ে যদি আমি কাজ করি, এইখানে যে পাই বন্ড দেখতে পাচ্ছি আমরা, এই পাই বন্ড যদি ভেঙে যায়, এই পাই বন্ড যদি ভেঙে যায় তখন এর একটা হাত খালি, এর একটা হাত খালি। তা আমি এখানে খালি হাত দেখাবো কোথায়? আমি যদি এখানে খালি হাত দেখাই, খালি হাত তো এর, কিন্তু দেখাচ্ছি এখানে, তাহলে এটা ফেয়ার হইল না। তাই আমরা এই বিক্রিয়া দেখানোর জন্য এই পলিপ্রোপিনকে একটু ডিজাইন করে লিখবো, না প্রোপিনকে একটু ডিজাইন করে লিখবো। কিভাবে ডিজাইন করে লিখবো? এইভাবে লিখবো। হ্যাঁ, এবার চিন্তা করো তো, তুমি বুদ্ধি খাটাও দেখি। এবার পাই বন্ড ভাঙলে কি হবে? যার হাত খালি হবে তাকেই দেখাতে পারবো না আমরা, বলতো? এই দেখো, এবার আমরা এখানে তাপমাত্রা হিসাবে দিব তাপমাত্রা 120 ডিগ্রি, চাপ হচ্ছে 140 atm, আর টাইটেনিয়াম ক্লোরাইড বইয়ে লেখা আছে, বাট মোস্ট অফ বই টাইটেনিয়াম ট্রাইক্লোরাইড দেয়। হ্যাঁ, এই দেখো প্রভাবক এখানে আমরা দিয়ে দিছি, এই যে 120 ডিগ্রি, 140 atm আর টাইটেনিয়াম ট্রাইক্লোরাইড। এবার তুমি নিজেই বুঝতে পারছো যে কি হতে যাচ্ছে। জাস্ট এইখানকার এই পাই বন্ড ভেঙে যাবে, এর একটা হাত খালি হবে, এর একটা হাত খালি হবে, আর কিছুই চেঞ্জ হবে না। একদম সহজ পড়া, সহজ বিক্রিয়া, ঠিক আছে? আর পরীক্ষা থেকে সহজটাই বাদ দিল, চিন্তা করছো? এই দেখো পলি প্রোপিন। হ্যাঁ, এই পলিপ্রোপিন হয়ে গেল। পলিপ্রোপিনের যে সব ব্যবহার বই থেকে আছে সেগুলো আমরা পড়ে নিব, বই থেকে আন্ডারলাইন করে ব্যবহার পড়ে নিব। ওকে, পলিপ্রোপিন বুঝছি কিনা দ্রুত। এই দেখো, বলতো আমরা যে টপিক পড়ছি, বাংলাদেশি কোনো টেলিভিশন চ্যানেল যদি তুমি ওপেন করো তাহলে খালি শুনতে পাবা আরএফএল পিভিসি পাইপ। কি এরকম কিছু শুনেছো কখনো? এই যে পলিভিনাইল ক্লোরাইড বা ব্র্যাকেটে কি লেখা আছে? পিভিসি। দেখাই তোমাদের পাইপগুলো, দেখাই একটু। এই দেখো, হ্যাঁ আরএফএল এই ব্র্যান্ডিং করা হয় না আর কি। এই প্লাস্টিকের পাইপ, এটা অন্য ব্র্যান্ডেরও হইতে পারে। আমরা আরএফএল এর অ্যাড দেখতে দেখতে মাথা নষ্ট হয়ে যেত ছোটবেলায়, এখন তো টিভি দেখা হয় না। আর এই যে আরো জাস্ট এইটা বইয়ে হাইলাইট করা হয়েছে এই উদাহরণটা, এরকম পিভিসি ব্যবহার করে হাজার রকম প্রোডাক্ট তৈরি করা হয় অ্যাকচুয়ালি। হ্যাঁ, এরকম মানে কত 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 ধরনের এখন প্রোডাক্ট দুনিয়াতে আছে, এটা আমি বলে শেষ করতে পারবো না, তুমিও বলে শেষ করতে পারবে না। পিভিসি দিয়ে অনেক কিছু তৈরি করা হয়। এই পিভিসি বোর্ড, এই রান্নাঘরের যে কিচেনে এমন কিছু বোর্ড ব্যবহার করা হয় যেটা পানিতে নষ্ট হবে না, ঠিক আছে? ওই বোর্ডগুলা কিন্তু এই পিভিসি প্লাস্টিকের তৈরি।
আমরা নর্মালি তো ডেকোরেশনের জন্য বোর্ড, আলমারি বা কোনো ফার্নিচার তৈরি করার জন্য বাজার থেকে বিভিন্ন ধরনের বিভিন্ন ডিজাইনের আমরা বোর্ড কিনে নিয়ে এসে ফার্নিচার বানাই, রাইট, বা কেবিনেট তৈরি করি। কিন্তু রান্নাঘরে বা ওয়াশরুমে যখন আমরা কোনো কেবিনেট তৈরি করতে যাই তখন ওগুলো হতে হয় ওয়াটার প্রুফ, অর্থাৎ ওর উপর পানি পড়লে যাতে ওটা নষ্ট না হয়। তো যেসব জায়গায় পানির সংস্পর্শে আসার সম্ভাবনা আছে ওই সব জায়গায় কিন্তু এই পিভিসি বোর্ড ব্যবহার করে ফার্নিচার বানানো হয়। এটার দাম তুলনামূলকভাবে প্রায় সাধারণ যে বোর্ডগুলো আছে তার দ্বিগুণের মতো। ওকে, আচ্ছা, তো এগুলো নিয়ে আমি তো বললাম যে আমি দুইটা উদাহরণ দিয়েছি, যে দুইটা হয়তো বা বইয়ে হাইলাইট করা হয়েছে, বাট এইটার উদাহরণের কথা বলে শেষ করা যাবে না। নট অনলি দিস, সব পলিমারেরই মাল্টিপল উদাহরণ আছে। ওকে, আচ্ছা, এটা খুবই ইজি একটা পড়া। আমরা সবাই যখন নামকরণ পড়ি তখন ভিনাইল পড়েছিলাম। ভিনাইল মূলকের কথা মনে আছে তোমাদের? ইথিন থেকে একটি হাইড্রোজেন অপসারণের পর যে মূলক তৈরি হয় তার নাম ভিনাইল মূলক। ইথিন থেকে একটি হাইড্রোজেন অপসারণের পর যে মূলক তৈরি হয় তার নাম ভিনাইল মূলক। এই দেখো, এইটা হচ্ছে ইথিন। ইথিন এখান থেকে যদি আমি একটা হাইড্রোজেন সরায় দেই তাহলে এটার নাম হচ্ছে ভিনাইল। আর এই ভিনাইলের সাথে যদি ক্লোরিন যোগ করি তাহলে এটা হচ্ছে ভিনাইল ক্লোরাইড। এই যে ভিনাইল ক্লোরাইড, ভিনাইল ক্লোরাইড। ওকে, আচ্ছা, আমরা এখন পড়ছি কি ভিসি থেকে পিভিসি, ভিনাইল ক্লোরাইড থেকে পলিভিনাইল ক্লোরাইড তৈরির ব্যাপারটা আমরা পড়ছি। দেখো এখানে বলছে, যদিও এর আগেও কিছু আলোচনা করা যেতে পারে। এবার এটা ব্যবহার করার জন্য কত তাপ কত চাপ দরকার এটা আমাদের বইয়ে তেমন দেয়া নাই। তো আমরা এটা উচ্চ তাপ আর উচ্চ চাপ এই দুইটা কথা আমরা বলবো। এবার আমরা বলতে পারি পার অক্সাইড, এই যে জৈব পার অক্সাইড, এই দেখো পার অক্সাইড। ওকে, তাহলে এখন একটু চিন্তা করো তো সবাই, পার অক্সাইড বললে তাহলে কি হবে? এখানে CH2 একটা বন্ড CH, দেন এখানে Cl, তাহলে এখানে কি হবে? এই যে এর একটা হাত খালি হবে, এর একটা হাত খালি হবে, এখানে N দিব, তাহলে এটার নাম হচ্ছে পলি ভিনাইল, ভিনাইল ক্লোরাইড। এই তো পলি ভিনাইল ক্লোরাইড। আচ্ছা, পার অক্সাইড তো জানো H2O2। পার অক্সাইডের চেনার উপায় হচ্ছে অক্সিজেন অক্সিজেন সিঙ্গেল বন্ড থাকবে। ওকে, পার অক্সাইড এইটা যদি জৈব যৌগের মধ্যে থাকা কোনো পার অক্সাইড হয় তাহলে এই যেভাবে দেখায় আর কি, এই যে জৈব পার অক্সাইড, মানে আর এর মান যে কোনোটাই হতে পারে। আচ্ছা দেখো, এই দেখো এরকম কিছু দেখছো, এটা হচ্ছে হাইড্রোজেন পার অক্সাইড। মনে রাখবা পার অক্সাইডকে দুই ভাবে লেখা যায়, পার অক্সাইডকে দুই ভাবে লেখা যায়। এই যে এইটা 2x ইকুয়াল -1, তাহলে দুঃখিত 2x ইকুয়াল -2, তাহলে x ইকুয়াল -1। আমরা জানি পার অক্সাইডের জারণ সংখ্যা -1। আবার এখানে অক্সিজেন আর অক্সিজেন যে সিঙ্গেল বন্ড হয়েছে, বলো তো একটু চিন্তা করে, এই যে মাঝখানে যে বন্ড দেখতে পাচ্ছ, এই বন্ডে যে দুইটা ইলেকট্রন, এটা কার দিকে যাবে? এর দিকে যাবে না এর দিকে যাবে? এই দিকে যাবে না এদিকে যাবে? কোন দিকে যাবে? এই অক্সিজেনের কাছে যাবে নাকি এর কাছে যাবে? কারো দিকে যাবে না, কারণ তড়িৎ ঋণাত্মকতার মান সেম। তাহলে এবার এই অক্সিজেন আর হাইড্রোজেনের মধ্যে বন্ধনে আবদ্ধ ইলেকট্রন কার দিকে যাবে? অক্সিজেনের দিকে যাবে। তাহলে এটা হবে -1 আর এটা হবে +1। আর এইটার জন্য আর এটার জন্য জারণ সংখ্যার মান তো 0ই হবে। এই O আর H এর মধ্যে এটা হবে -1, এটা হবে +1। খেয়াল করছো? তাহলে বলো তো এই অক্সিজেনগুলা -2 হলে এটা সাধারণ অক্সাইড বলতাম, কিন্তু এটাকে -2 না -1? কেন -1? কারণ এখানে একটা অক্সিজেন আছে, তার একটা অক্সিজেন যুক্ত আছে। এই ইলেকট্রনের ভাগ কেউ বসাবে না, কারণ দুইটাতে একই ক্ষমতাধারী, কারণ দুজনের তড়িৎ ঋণাত্মকতার মান কি সেম। কি বুঝাতে পারছি? তাহলে আমরা নিশ্চয়ই বুঝে গিয়েছি যে দুইটা পরমাণুর মধ্যে তড়িৎ ঋণাত্মকতার কোনো পার্থক্য নেই। ওকে, ক্লিয়ার? তাহলে এই যে পার অক্সাইড মানে অক্সিজেন অক্সিজেন সিঙ্গেল বন্ড থাকবে, এটা অর্গানিকের ক্ষেত্রে। আমার মনে হয় এই আলোচনাটা এইখানে না করে জারণ সংখ্যা পড়ানোর সময় করলে আসলে টপিকটা রিলেট করতো। তোমরা প্রশ্ন করছো, তোমাদের উত্তর অ্যাভয়েড করতে চাই নাই, বাট এইটা আমরা যদি আবার জারণ সংখ্যা নিয়ে আলোচনা করি তখন আলোচনা করলে জিনিসটা আলোচনা করতে আমার জন্য একটু সুবিধা হবে, তোমাদেরও বুঝতে সুবিধা হবে। ওকে, এই পড়াটা নাই তোমাদের বোর্ড বইয়ে নাই, শর্ট সিলেবাসও নাই, লং সিলেবাসও নাই, কিন্তু আগের বোর্ড বইয়ে ছিল। বোর্ড পরীক্ষায় 2-1টা কোশ্চেন থাকতে পারে বোর্ড কোশ্চেনে, যার কারণে আমি এটা দিয়েছি আর কি। এই দেখো, দেখছো এটা কি বলে? এটা কি বলে? নন স্টিক প্যান। ভেরি গুড। আসলে রান্না করার জন্য আগের যুগে যে পাতিলগুলো ব্যবহার করা হতো সেখানে খাবার লেগে যেত অনেক। নিশ্চয়ই আম্মুরা বাসায় আছে,
আম্মুরা তোমাদের সাথে এক্সপিরিয়েন্স শেয়ার করতে পারবে। পাতিলে খাবার লেগে গেলে খাবার পুড়ে যেত, ঠিক আছে। এবং আগে যখন রান্না করতো, যারা রান্না করে বাসার লোকজন, আম্মু বা অন্য কেউ, তাদের ক্ষেত্রে প্রতিনিয়ত খাবার নাড়তে হইতো না, একটু নাড়া বন্ধ করলেই কিন্তু খাবারটা পাতিলের তলদেশে লেগে খাবারটা পুড়ে যেত। এখন রান্না করার সময় কি করে জানো? রান্না করার সময় কোনো পাতিলের মধ্যে রান্না চাপায় দিয়া টিভি দেখতে পারে, ইউটিউব দেখতে পারে, নির্দিষ্ট সময় পর পর গিয়ে দেখে আসলে হয়। এই প্রযুক্তি আসছে কিভাবে? এই যে লোহার তৈরি যে পাতিলগুলো বানানো হয় তার উপর একটা আবরণ দিয়ে দেওয়া হয় প্লাস্টিকের, যে আবরণটার কারণে পাতিলে খাবারটা লেগে যায় না। এই ধরনের পাতিলকে বলা হয় নন স্টিক পাতিল। মানে কি? যে এখানে খাবারগুলো লেগে যায় না, স্টিকি হয় না। তো এই যে প্লাস্টিকের কোটিং দেয়া হয় লোহার তৈরি পাতিলের উপর বা রান্নার প্যানের উপর, সেইখানে যে প্লাস্টিক ব্যবহার করা হয় তার নাম হচ্ছে টেফলন। টেফলন কি থেকে তৈরি হয়েছে? খুবই সহজ একটা ব্যাপার, টেট্রাফ্লোরোইথিন। এই যে CF2 ডাবল বন্ড CF2, টেট্রাফ্লোরোইথিন। ওকে, N সংখ্যক টেট্রাফ্লোরোইথিন নিব। এখানে আমরা কি করব? এই দেখো FeSO4 আর H2O2 প্রভাবক দিব, আয়রন সালফেট এবং হাইড্রোজেন পারঅক্সাইড প্রভাবক দিব। কিছুই না, জাস্ট এই যে CF2 সিঙ্গেল বন্ড CF2, এখানে একটা হাত খালি হবে, এখানে একটা হাত খালি হবে। এই খালি হাত এটা ক্লোজ করে আমরা এখানে দিয়ে দিব। তাহলে এটা হচ্ছে টেট্রাফ্লোরোইথিন, টেট্রাফ্লোরোইথিন। হ্যাঁ, টেট্রাফ্লোরোইথিন। আর এইটা হচ্ছে টেফলন, পলিটেট্রাফ্লোরোইথিন। ওকে, এটার অলরেডি আলোচনা আমরা বুঝে গিয়েছি যে এটা আসলে কি, নিশ্চয়ই বুঝে গিয়েছো। আমরা পরবর্তী যেই পড়া সেই পড়ায় চলে যেতে চাই। এই যে লাস্ট হচ্ছে আমাদের পড়া ডেরলিন। ডেরলিন আমরা দেখে নিই ডেরলিন কি কাজে ব্যবহার করা হয়। এই দেখো, দেখতে পাচ্ছ প্লাস্টিকের চেয়ার, ডাইনিং টেবিল, এই টাইপের শক্ত টাইপের যে পলিমারগুলো আমরা পাই। প্লাস্টিকের চেয়ার আমাদের দৈনন্দিন জীবনকে অনেক সহজ করে দিয়েছে। হ্যাঁ, এই প্লাস্টিকের চেয়ার বা ডাইনিং টেবিল, এইটা হচ্ছে ডেরলিন। হ্যাঁ, ডেরলিন। ওকে, আচ্ছা, এখন এই ডেরলিনের মনোমার হচ্ছে মিথানেল। ডেরলিনের মনোমার হচ্ছে মিথানেল। ওকে, তো মিথানেলকে আমরা পলিমারকরণ করলে ডেরলিন পেয়ে যাব। এখানে কোনো প্রভাবক বা বড় ধরনের কোনো চাপের কথা বলা নাই বই, সো যেহেতু বলা নাই এটা নিয়ে আর মানে আলোচনা করার দরকার নেই। এই দেখো HCHO, এটার নাম হচ্ছে মিথানেল। মিথানেলের অপর নাম হচ্ছে ফর্মালডিহাইড। তোমরা সবাই জানো এটা। মিথানেলের অপর নাম হচ্ছে ফর্মালডিহাইড। এখন আমি তার গাঠনিক সংকেতটা এইভাবে লিখতে চাইছিলাম, কিন্তু লিখতে পারবো না। কেন পারবো না? আমার আসলে বন্ড ভাঙবে এখানে। তাহলে এই একটা হাত খালি হবে, এর একটা হাত খালি হবে। তাহলে এটা একটু ডিজাইন করে লিখতে হবে। কি ডিজাইন করে লিখতে হবে একটু চিন্তা করো, বলো তো, চিন্তা করো। এইরকম দিলাম, এবার এই ওপর নিচে দিয়ে দিব হাইড্রোজেনটা, বিক্রিয়াটা প্রপারলি দেখানোর জন্য। হ্যাঁ, এই তো ঠিক আছে, এটা হচ্ছে মিথানেল। এবার একে পলিমারকরণ করব, লিখে দিবা পলিমারকরণ। আর যখন তুমি দেখবা যে নির্দিষ্ট কোনো তাপমাত্রা নাই, তখন এই মানে চাপ লিখে দিবা, তাহলেই হবে। এরপর এর যে খালি হাত থাকবে, মানে এই বন্ড যে ভাঙবে, তখন যে হাতটা খালি হবে, এই দেখো ডেরলিন, এই দেখো ডেরলিন। হ্যাঁ, হয়ে গেল। তাহলে এটা হচ্ছে মিথানেল। আর তাহলে বলো তো ডেরলিনের মনোমার কি? মিথানেল। ওকে, আমি তোমাদের এখন একটা MCQ লিখে দিচ্ছি পলিমার থেকে, যেটা তোমাদের বর্তমান বইয়ে নাই, আগের বইয়ে ছিল, দেখে বোর্ড পরীক্ষা আছে। ইথানেল এর পলিমার, আচ্ছা আমি এটা তোমাদেরকে লেকচার বুক থেকে দেখাই। ইথানলের পলিমার হচ্ছে প্যারাঅ্যালডিহাইড, যেটা দিয়ে ঘুমের ওষুধ তৈরি করে। হ্যাঁ, এইটা না তুমি যখন বোর্ড বই খুলবা না, বোর্ড কোশ্চেন সলভ করবা, তখন অনেক বেশি পাবা। হ্যাঁ, আমি এখন যেটা বলতেছি তোমাকে, এই দেখো, হ্যাঁ খেয়াল করো, এই যে 5 নাম্বারটা, এগুলো বর্তমান বই নাই, আমার লেকচার বুকে দেওয়া আছে। ট্রাইইথানল বা প্যারাঅ্যালডিহাইড। তো বলছে সাধারণ তাপমাত্রায় ইথানলের মধ্যে 2-1 ফোঁটা গাঢ় সালফিউরিক অ্যাসিড যোগ করলে ট্রাইইথানল বা প্যারাঅ্যালডিহাইড পাওয়া যায়। ইহা ঘুমের ঔষধ তৈরিতে ব্যবহৃত হয়। তাহলে প্রচুর আসে পরীক্ষায়, বোর্ড পরীক্ষা আগে আসছে আর কি, যে নিচের কোনটি ঘুমের ওষুধ তৈরিতে ব্যবহার করা হয়। তখন ইথানল, আর ইথানলের কে পলিমারকরণ করলে প্যারাঅ্যালডিহাইড পাওয়া যায়। মূলত প্যারাঅ্যালডিহাইডটা ঘুমের ওষুধ তৈরিতে ব্যবহার করা হয়। আমরা অলরেডি সংযোজন পলিমার নামে আমরা অলরেডি অনেকগুলা পলিমার পড়ে ফেলেছি। হ্যাঁ,
অনেকগুলো প্রায় 5টা পলিমার পড়েছি, যার মধ্যে বোর্ড বই আছে 4টা, আর আরেকটা তো এমসিকিউর জন্য পড়লাম আমরা। হ্যাঁ, এই যে বইটা একটু অস্পষ্ট বই। এবার আমরা পড়বো একটা পড়াই পড়বো ঘনীভবন পলিমার। ঘনীভবন পলিমার আমাদের বোর্ড বই আছে, যার ইংরেজি নাম হচ্ছে কনডেনসেশন পলিমারকরণ। এই যে বোর্ডে অস্পষ্ট দেখালো, স্ক্রিনে ভালো দেখাচ্ছে, তাই না? স্ক্রিনে লেখা বোঝা যাচ্ছে। ওকে, দেখো এখানে ঘনীভবন পলিমারকরণ নিয়ে আমরা একটু আলোচনা করতে চাই। বলছে যে পলিমারকরণ বিক্রিয়ায় মনোমার অণুসমূহ পরস্পরের সাথে যুক্ত হওয়ার সময় ক্ষুদ্র অণু যেমন পানি, কার্বন ডাইঅক্সাইড ইত্যাদি অপসারণ করে, সেই পলিমারকরণ বিক্রিয়াকে ঘনীভবন পলিমারকরণ বিক্রিয়া বলা হয়। ঘনীভবন পলিমারকরণ বিক্রিয়া, এই যে নাইলন 6:6 পলিমার তৈরি করা হয়। তাহলে ঘনীভবন পলিমারকরণ বিক্রিয়া কাকে বলে, এটা তোমার জন্য ইম্পর্টেন্ট। যে পলিমারকরণ বিক্রিয়ায় মনোমার অণুসমূহ পরস্পরের সাথে যুক্ত হওয়ার সময় ক্ষুদ্র অণু যেমন কার্বন ডাইঅক্সাইড, পানি ইত্যাদি অপসারণ করে, সেই পলিমারকরণ বিক্রিয়াকে ঘনীভবন পলিমারকরণ বিক্রিয়া বলা হয়। তাহলে আমরা বলছি যে পলিমারকরণ বিক্রিয়ায় মনোমার অণুসমূহ পরস্পরের সাথে যুক্ত হওয়ার সময় ক্ষুদ্র অণু, মানে তুমি জাস্ট একাধিক বিক্রিয়ককে একত্রিত করবা। এটা করার সময় মানে এটাই তোমার মেইন কাজ এখানে, ঘনীভূত করা, একাধিক কোনো কিছুকে একত্রিত করা, মানে ঘনীভূত করা, কনডেন্স করা। ঠিক আছে, এটা করতে গিয়ে তোমাকে ছোট পানির বা কার্বন ডাইঅক্সাইডের মতো অণুকে হয়তো সংযোগ স্থল থেকে সরিয়ে দেয়া লাগতে পারে বা নাও লাগতে পারে, বাট বেশিরভাগ সময় সরিয়ে দেওয়া লাগে। এই যে জাস্ট পরস্পরের সাথে একাধিক বিক্রিয়ককে যুক্ত করে একটা পলিমার তৈরি করার যে প্রক্রিয়া, এই ব্যাপারটার নামই হচ্ছে কনডেনসেশন পলিমারকরণ বা ঘনীভবন পলিমারকরণ। এইখানে দেখো দুইটা জিনিস তোমার জন্য খুব বেশি ইম্পর্টেন্ট। যেমন দেখো আমরা এখন একটা অ্যাসিড পড়বো যার নাম হচ্ছে এডিপিক অ্যাসিড। এই যে দেখো HOOC, তারপর CH2 4, তারপর COOH, এটার নাম হচ্ছে এডিপিক অ্যাসিড। এটার নাম হচ্ছে এডিপিক অ্যাসিড। এরপর এটার নাম হচ্ছে হেক্সামিথিলিন ডায়ামিন। এটার নাম হচ্ছে হেক্সামিথিলিন ডায়ামিন। আমরা এখন পড়ছি কি নাইলন 6:6। আমার লেকচার বুকে এটা 2 ধাপে দেখানো আছে, বাট আমি 1 ধাপেই পড়াচ্ছি, কারণ একটা ঝামেলা হচ্ছে বইয়ের মতো করে না লিখলে অনেক সময় আবার অনেক টিচার না বোঝার কারণে নাম্বার দেয় না। এই তো, হ্যাঁ, এটা হচ্ছে এডিপিক অ্যাসিড, একটা হেক্সামিথিলিন ডায়ামিন। আচ্ছা বলো তো, এতক্ষণ যত বিক্রিয়ক পড়লা না, যত পলিমারকরণ পড়লা, সব পলিমারকরণে কি বিক্রিয়ক একাধিক ছিল নাকি একটাই ছিল? এখানে কয় ধরনের বিক্রিয়ক দেখতে পাচ্ছ? 2 ধরনের বিক্রিয়ক দেখতে পাচ্ছ। আর এই যে একাধিক ধরনের বিক্রিয়ক পরস্পরের সাথে যুক্ত হবে যে এই পলিমারকরণে, সেটাই হচ্ছে কি ঘনীভবন পলিমারকরণ। আর সংযোজন পলিমারকরণে জাস্ট একটা বিক্রিয়কেরই অনেকগুলো অণু কি হয়ে যায়, পলিমারকরণ করে। আর এখানে একাধিক বিক্রিয়ক আগে পরস্পরের সাথে যুক্ত হয়, হওয়ার পর যে প্রোডাক্ট পাওয়া যায় সেটাকে পলিমারকরণ করে। এজন্য আমি সাধারণত এটা 2 ধাপে দেখাতে পছন্দ করি। আগে এই দুইটাকে একত্রিত করি, তারপর পলিমারকরণ করি। কিন্তু বইয়ে দেখো, তোমাদের বোর্ড বইয়ে এটা 1 ধাপেই করে দিয়েছে, আর এই জন্য আমরাও 1 ধাপে করছি। ওকে, কারণ বোর্ড বইয়ের মতো করে রাখার জন্য। তুমি অনেকেই ভাবতেছো যে এত বড় বিক্রিয়া কিভাবে আমি এটা লিখবো। ডোন্ট ওয়ারি, এখানে ভাবার দরকারই নাই। তুমি শুধু এডিপিক অ্যাসিডের সংকেত আর হেক্সামিথিলিন ডায়ামিনের যদি সংকেত মনে রাখতে পারো, এই বিক্রিয়া তোমার কাছে পানি ভাত। কিভাবে পানি ভাত? দেখো, কিছুই না, বুঝলে খুবই সহজ। এখানে এই দেখো টাইটানিয়াম অক্সাইড প্রভাবক হবে। তুমি জাস্ট ভাববা এখান থেকে যাবে OH আর এখান থেকে যাবে একটা H। বলো তো, জৈব অ্যাসিডের COOH থেকে OH আর NH2 থেকে যদি একটা H চলে যায়, তাহলে কি উৎপন্ন হবে? বলো, কি উৎপন্ন হবে? পানি। কথা কি ছিল যে ঘনীভবন পলিমারকরণ বিক্রিয়ায় যখন 2টা বিক্রিয়ক একত্রিত হবে, ঘনীভূত হবে, তখন ক্ষুদ্র অণু কার্বন ডাইঅক্সাইড বা পানির মতো ক্ষুদ্র অণু কি হতে পারে? অপসারিত হতে পারে। হবে এমন নাই, হতে পারে। আচ্ছা, এই মাথাতে এইখান থেকে যেমন ভাবে একটা OH আর একটা H গেছে, এখান থেকে H আর এখান থেকে OH চলে গিয়ে এরা পরস্পরের সাথে যুক্ত হবে। এরা পরস্পরের সাথে যুক্ত হবে। আমি দেখাচ্ছি তোমাদেরকে যে এটা আমি জাস্ট বোঝানোর জন্য দেখাচ্ছি, কিন্তু তোমরা পরীক্ষার খাতায় বোর্ড বইয়ের মতো করে লিখবা। এই দেখো, এখান থেকে একটা OH চলে গেছে আর এখান থেকে একটা H চলে গেছে। তাহলে বলো তো, COOH থেকে যদি OH চলে যায়, এখানে কি থাকে? কথা বলে না কেন? এখান, হ্যাঁ, CO থাকে। আর এখান থেকে NH2 থেকে যদি H চলে যায়, কি থাকে? অনলি NH থাকে। হ্যাঁ, এই দেখো, ঘনীভবন পলিমারকরণে অ্যাকচুয়ালি এই কাজটা হয়। মানে এটা জাস্ট পরস্পরের সাথে এখন যুক্ত হয়েছে, এখনো কিন্তু পলিমার হয় নাই।
পলিমার হতে হলে কি হতে হবে জানো? পলিমার হতে হলে যেটা হতে হবে, এই যে এবার এই দুই মাথা থেকেও যেতে হবে, এখান থেকে OH আর এখান থেকে H, এখান থেকে একটা H, এখান থেকে একটা H যাবে। গেলে কি হবে, এই যে এখানকার একটা হাত খালি হবে, এই যে হাত খালি থাকবে, এইখানকার একটা হাত খালি হবে, এই যে হাত খালি থাকবে। এই খালি হাত দুইটাই, এই খালি হাত দুইটাই একটা অণু আর একটা অণুর সাথে নিজেকে যুক্ত করবে। কি বুঝতে পেরেছি না পারি নাই? এবার বলো তো, এই দুইটা অ্যাডিপিক অ্যাসিড এবং হেক্সামিথিলিন ডাইঅ্যামিন যখন পরস্পরের সাথে যুক্ত হচ্ছে তখন কয়বার পানি উৎপন্ন হচ্ছে কে বলতে পারে? দুইবার। অর্থাৎ এখান থেকে OH আর H মিলে একবার, যখন তারা পরস্পরের সাথে যুক্ত হলো তখন একবার পানি উৎপন্ন হলো। আবার যখন পলিমারকরণ করলাম তখন এখান থেকে OH আর এখান থেকে H, এই যে দুই জায়গা থেকে H মিলে পানি উৎপন্ন হলো। ধরা যাক আমি এটা নিয়েছিলাম N সংখ্যক আর আমি নিয়েছিলাম এটাও N সংখ্যক, তাই আমি যে মেইন প্রোডাক্ট নাইলন, নাইলন 6:6 সেটা পেলাম একটা, কিন্তু পানি কি N সংখ্যক পাবো নাকি দ্বিগুণ পাবো বলো? 2N সংখ্যক পাবো। এই তো বুঝে গেছো, 2NH2O। এই হচ্ছে আমার নাইলনের বিক্রিয়া। বলো অনেক বেশি কঠিন নাকি না চলে মোটামুটি, না বড় বিক্রিয়া দেখে ভয় পেয়েছি? আচ্ছা, গুড কোশ্চেন, না করলে হয়তো বা বলতাম ইনশাল্লাহ। এই দেখো অ্যাডিপিক অ্যাসিডে কার্বন কয়টা? এখানে কার্বন কয়টা? তো যখন দুইটা বিক্রিয়ক, একটা জৈব অ্যাসিড একটা অ্যামিন, দুইটাতে কার্বন 6টা করে, তখন সেটা 6:6। 9-10 আর নাই, ইন্টারমিডিয়েটেও নাই, কিন্তু অনার্স লেভেলে আমি যখন টেক্সটাইলে পড়াশোনা করছি তখন আমাদের একটা সাবজেক্ট ছিল, নাম হচ্ছে ম্যান মেড ফাইবার। অর্থাৎ আমরা যে কাপড় তৈরি করার জন্য সুতা তৈরি করি না, যে ফাইবারগুলো থেকে, তুলা থেকে তো করি, তো তুলা তো সব এত তুলা পাবো কই, তখন আমরা কৃত্রিমভাবে নাইলন ব্যবহার, নাইলন থেকে আমরা সুতা তৈরি করি। তো এখন এই যে নাইলন থেকে টেক্সটাইল ইঞ্জিনিয়াররা যে সুতা তৈরি করেন, সুতা তৈরির ফাইবার তৈরি করে, সেখান থেকে সুতা বানায়, সুতা থেকে কাপড় বানায়, কাপড় থেকে গার্মেন্টস প্রোডাক্ট তৈরি হয়, ফেব্রিক থেকে গার্মেন্টস প্রোডাক্ট তৈরি হয়। এখানে আমরা এখন পড়ছি নাইলন 6:6। আরও অনেক ধরনের নাইলন আছে, নাইলন 6:10 হয়, আরও অনেক ধরনের কোড নাম্বার হয়। এই কোড নাম্বারটা মূলত একটা হচ্ছে জৈব অ্যাসিডের কার্বন কয়টা তার কোড নাম্বার, আর হচ্ছে হেক্সামিথিলিন ডাইঅ্যামিনের কার্বন কয়টা এইটার কোড নাম্বার। অর্থাৎ যেহেতু আমরা এখন যে নাইলনটা তৈরি করছি এখানে বিক্রিয়ক দুইটারই কার্বন কয়টা করে বলো তো? 6টা করে। তাই আমাদের বর্তমান নাইলনের নাম হচ্ছে 6:6। অনার্স লেভেলে গেলে তুমি যদি আবারও কোনো নাইলনের বিক্রিয়া পড়ো তখন ওখানে 6:9 না হয়ে 6:10ও পাইতে পারো তুমি। ওকে, বলো ক্লিয়ার কিনা? দ্রুত বলো, দ্রুত। অপসারণ কিভাবে হলো তোমাকে তো এটা দেখানো হলো। দেখো এখানে যখন যুক্ত করবে তখন তো তার তো আগে থেকে মানে হাত খালি নাই, তো খালি হাত লাগবে না। খালি হাতের জন্য তখন এই জৈব অ্যাসিডের COOH মূলক থেকে একটা যাবে OH, একটা যাবে H, তখন এই মূলক আর এটা মিলে পরস্পর যুক্ত হয়ে যাবে, আর এই প্রান্ত থেকে OH আর এই প্রান্ত থেকে কি H দিয়ে উৎপন্ন হবে কি পানি। বিষয়টা অনেক এই জাস্ট এটাই সিম্পল, আর কিছু না। এখান থেকে OH আর এখান থেকে H, যা এই H আর OH মিলে পরস্পরকে যুক্ত করা হলো, আর এইখানকার OH আর এখানকার H চলে যাওয়ার কারণে এর এবং এর যে হাত খালি হলো, এটা হচ্ছে পলিমার চেইনটা তৈরি করবে, যেটা এর আগের বিক্রিয়াগুলোতে তৈরি করা হচ্ছে। ওকে, এবার ক্লিয়ার কিনা বলো? ওকে, দেখো আমাদের পলিমারের কিন্তু সব আলোচনা শেষ হয়ে গেল। এই কোশ্চেনগুলো হইতে পারে পলিথিন সংযোজন পলিমার, দেখায় বলবা যে একটা পাই বন্ড ভেঙে দুটো সিক বন্ড উৎপন্ন হয়েছে জন্য সংযোজন। PVC একটি জুট পলিমার, হ্যাঁ সেটাও বলবা। ঘনীভবন পলিমারকরণ কাকে বলে এটা পরীক্ষায় কোশ্চেন আসতে পারে। আমি তোমাদের MCQ এর জন্য আরো কিছু তথ্য এখন পড়িয়ে পলিমারের মোটামুটি যত আলোচনা আছে সবগুলো একটু শেষ করতে চাই। যেমন দেখো এখানে উৎস অনুযায়ী পলিমার দুই প্রকার, একটা হচ্ছে প্রাকৃতিক পলিমার। উৎস অনুযায়ী পলিমার দুই প্রকার, একটা প্রাকৃতিক পলিমার আর একটা হচ্ছে কৃত্রিম পলিমার। যেমন প্রাকৃতিকভাবে অনেক পলিমার উৎপন্ন হয়, উদ্ভিদের সেলুলোজ, স্টার্চ দুটোই কি প্রাকৃতিক পলিমার, যা বহু সংখ্যক গ্লুকোজ অণু তৈরি করে। বলছি কি উদ্ভিদের সেলুলোজ এবং স্টার্চ দুইটাই প্রাকৃতিক পলিমার, যা বহু সংখ্যক গ্লুকোজ অণু তৈরি করে। আচ্ছা, প্রোটিন অ্যামাইনো অ্যাসিডের পলিমার। প্রোটিন, আমাদের দেহ কিন্তু প্রোটিন নির্মিত, আমাদের দেহ কি নির্মিত? প্রোটিন। এই প্রোটিন একটা পলিমার, এই পলিমারটা তৈরি হয় কোন মনোমার থেকে বলো তো? বলো এটা দেখে বলো, এই সবাই বলো, পলিমারটা তৈরি হয় কি থেকে? অ্যামাইনো অ্যাসিড থেকে। রাবার গাছের কষ একটি প্রাকৃতিক পলিমার। আমাদের দেশে পার্বত্য চট্টগ্রাম, কক্সবাজার, হবিগঞ্জ, সিলেট, টাঙ্গাইল জেলায় রাবার চাষ হচ্ছে। প্রাকৃতিক রাবারের চেয়ে বহুগুণ প্লাস্টিক কারখানায় উৎপন্ন করা হয়, ওকে, কৃত্রিমভাবে। এইখানে একটা চার্ট আছে, এই চার্টটা
এত গুরুত্বপূর্ণ চার্ট যেখান থেকে প্রতিবার এমসিকিউ আসতো, অর্থাৎ প্রতিটা পলিমারের ব্যবহার আসতো, যেমন পলিথিন, পলিপ্রোপিন, পিভিসি, নাইলন। এই চারটা মূলত বেশি পরীক্ষায় আসে, পলিথিন, পলিপ্রোপিন, পিভিসি, নাইলন। এই যে পলিথিন এবং এই চার্টের মধ্যে কোনটার ধর্ম কেমন, কোনটার ব্যবহার কেমন, এটা আগে আসতো। যেমন এই যে কৃত্রিম কাপড়, রশি, দাঁতের ব্রাশ, এগুলো নাইলন দিয়ে তৈরি করা হয়। ওকে, কৃত্রিম পলিমার। কৃত্রিম পলিমারের মধ্যে তাপের উপর ভিত্তি করে, মানে একটা পলিমারকে যদি আমরা তাপ দেই, কোনো পলিমারকে যদি আমরা তাপ দেই, তাপের এই যে তাপের বৈশিষ্ট্যের ভিত্তিতে পলিমার দুই প্রকার। এক নাম্বার হচ্ছে প্লাস্টিক, আর একটা হচ্ছে থার্মোসেটিং। একটা হচ্ছে থার্মোপ্লাস্টিক, আর একটা হচ্ছে থার্মোসেটিং। এই প্লাস্টিক শব্দের অর্থ কি দেখো, প্লাস্টিক শব্দের অর্থ কি, এই দেখো এখানে দেখতে পাচ্ছ প্লাস্টিককে গলানো যায়। প্লাস্টিক আসছে প্লাস্টিকোস থেকে, প্লাস্টিক অর্থ যা গলানো সম্ভব। অর্থাৎ প্লাস্টিকের তৈরি যেগুলোকে আমরা প্লাস্টিক বলি বা কৃত্রিম পলিমার এর যেগুলো প্লাস্টিক বলা হয়, এদেরকে তুমি তাপ দিবা, গলে যাবে। গলে কি হবে, একদম লিকুইড হয়ে যাবে। এই লিকুইডকে তুমি যদি ছাঁচের মধ্যে ঢালো, আবার তুমি কোনো প্রোডাক্টকে রিপ্রোডিউস করতে পারবে। ওকে, তাহলে প্লাস্টিক শব্দের অর্থ কি, যে গলানো সম্ভব। এছাড়া আরো অনেক উদাহরণ দেয়া আছে, এখানে পড়বা। থার্মোসেটিং যেটা, এই থার্মোসেটিং পলিমারকে তাপ দিলে প্রথমে গলে কিন্তু পরে আবার শক্ত হয়ে যায়। তাহলে থার্মোপ্লাস্টিক সম্পর্কে আমরা যদি বলতে চাই, নাম্বার 1, সহজে গলে যায়। আর এই থার্মোসেটিং যেটা, সহজে গলে না। ওকে, তারপর 2 নাম্বার, একে রিসাইকেল করা যায়। এই যে রিসাইকেল করা যায়, হ্যাঁ, রিসাইকেল করা যায়। আর একে রিসাইকেল করা যায় না। ওকে, এরপর এটার পলিমার চেইনটা সরল চেইন বা সরল শিকল, আর এইটার পলিমার চেইনটা হচ্ছে জট পাকানো বা ক্রস লিঙ্ক, CROSSLINK, ক্রস লিঙ্ক পলিমার। এর উদাহরণ প্লাস্টিকে যে পিভিসি, পলিথিন, এটা থার্মোপ্লাস্টিক। এটা হচ্ছে ব্যাকেলাইট, চিরুনি, কলমের ব্যারেল, তারপর ইপক্সি গ্লু, এগুলো থার্মোসেটিং। এই পড়াটা বইয়ে নাই, বাট মাঝে মাঝে কোথাও দেখা যায়, আইডিয়া নেওয়ার জন্য বললাম। অর্থাৎ পলিমারগুলোকে তুমি তাপ দিবা, যদি গলে যায় সহজে, আবার তাকে লিকুইড বানায় যদি আবার কি করা যায়, রিসাইকেল করা যায়, তাহলে বুঝবা এটা থার্মোপ্লাস্টিক। আর যেটা সহজে গলে না, রিসাইকেল করা যায় না, কারণ হচ্ছে তাদের জট পাকানো পলিমার চেইন থাকে, তারা হচ্ছে থার্মোসেটিং। ওকে, এখানে আর তেমন কিছু নেই। যে প্লাস্টিক ব্যবহারের সুবিধা অসুবিধা, এটা সবাই রিডিং পড়বা। প্লাস্টিক ব্যবহারের এত সুবিধা যে এটা বলে প্রকাশ করা যাবে না, কিন্তু অসুবিধা একটা, কিন্তু এই অসুবিধাটা এত বড় অসুবিধা যেটাকে মেইনটেইন না করলে সবকিছুর মধ্যে অসুবিধাটা ছড়ায় যেতে পারে। কি অসুবিধা? প্লাস্টিকের সুবিধাগুলো আগে যদি চিন্তা করো, সস্তা, যে কোনো কিছু বানানো যায়, যে কোনো আকৃতি, যে কোনো ডিজাইন, হালকা, ব্যবহার উপযোগী, যেমনে চাও এমনি প্রোডাক্ট বানাইতে পারবা, কোনো অসুবিধা নাই। তোমার যা দরকার যেভাবে চাও সেভাবে পারবা। টেকসই, অনেক কম দাম, ব্যবহার উপযোগী। ধরো প্লাস্টিকের একটা চেয়ার 5 থেকে 700 টাকা, 1000 টাকা দাম। কাঠের ওই পারপাসে ব্যবহার করার জন্য একটা চেয়ার ব্যবহার কিনতে গেলে 15, 20, 30 হাজার টাকা দাম। একটা প্লাস্টিকের চেয়ার সহজে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া যায়। প্লাস্টিকের চেয়ারগুলো একটার মধ্যে আরেকটা স্তূপ করে রাখা যায়। অনেক সুবিধা। অসুবিধা একটা, এই প্লাস্টিকগুলা নন বায়োডিগ্রেডেবল, অর্থাৎ আমাদের প্রকৃতিতে যে ব্যাকটেরিয়া আছে, এই ব্যাকটেরিয়া দ্বারা প্লাস্টিকগুলো কখনো বিয়োজিত হয় না, পচে যায় না, আর যার কারণে পরিবেশের ভারসাম্য রক্ষা হয় না। অর্থাৎ প্লাস্টিকগুলা হচ্ছে
ব্যাকটেরিয়া দ্বারা যেহেতু পচে যায় না, তাই এদেরকে বলা হয় নন বায়োডিগ্রেডেবল। ওকে, অর্থাৎ যেগুলো কৃত্রিম প্লাস্টিক, মানে কৃত্রিম পলিমার, যেটাকে প্লাস্টিক বলি। অসুবিধা তো বুঝলাম, পড়বো আমরা। আমাদের করণীয় একটাই, কৃত্রিমভাবে যে প্লাস্টিক আমরা তৈরি করব, যে পলিমার তৈরি করব, মনে রাখতে হবে প্রকৃতি যেটা তৈরি করে, প্রকৃতি সেটা ধ্বংস করে। তাহলে কৃত্রিমভাবে আমরা যেটা তৈরি করছি, এটা প্রকৃতি ধ্বংস করবে না। তাই এটার সঠিক ব্যবহার এর দায়িত্ব আমাদের। তাই আমরা প্লাস্টিকের তৈরি যত প্রোডাক্ট ব্যবহার করার পর আমাদের আর ব্যবহার করা হয় না, ফেলে দেওয়ার চেষ্টা করি, এগুলোকে আমরা ফেলে দিব না, আমরা রিসাইকেল করব। তাহলে পরিবেশের ভারসাম্য নষ্ট হবে না। এখন বলতে পারো, তাহলে কি আমরা নিজেরা ফ্যাক্টরি বানাবো? নো নিড। যারা প্লাস্টিক ভাঙাড়ির দোকানে কিনে নেয়, 2-4-5 টাকা করেও যদি তুমি বিক্রি করো, সে কিনে নিয়ে তো আর ফেলে দিবে না, নিশ্চয়ই ওটাকে আবার নতুন প্রোডাক্ট বানাবে। তাহলে পরিবেশের ভারসাম্যটা কি হবে? রক্ষা করবে। যে কোনো উপায় হোক, তুমি হোক বা অন্য কোনো প্রতিনিধির মাধ্যমে হোক, তোমার টার্গেট থাকবে প্লাস্টিকের পণ্য যাতে পরিবেশে বিমুক্ত না হয়, বরং এটা যাতে রিসাইকেল হয়। রিসাইকেল করলে পরবর্তীতে প্লাস্টিক উৎপাদন খরচ অনেক কমে যাবে, পরিবেশের ভারসাম্য রক্ষা পাবে। এই তো জৈব অজৈবর মধ্যে পার্থক্য। আমাদের পলিমার নিয়ে যত আলোচনা করার দরকার ছিল বলে আমরা মনে করেছি, আমরা পুরো আলোচনা শেষ করেছি। ধন্যবাদ সবাইকে যারা এই ক্লাসে অংশগ্রহণ করেছো। পরবর্তী ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।